দেখি আমি তোমার ছবি যে দেখা যাচ্ছে তুমি তো। জি স্যার। আর আমি আমার খুব বেশি ইয়ে না, আমি তোমাকে অ্যালাউ করি আগে, দেখি দাঁড়াও তুমি কোথায় আছো খুঁজে নি। কত তোমার রোল কত? স্যার 11। জি স্যার। ঠিক আছে। জি স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার শেয়ার দেখা যাচ্ছে। জি স্যার। তাই পড়ানো শুরু করি, ঠিক আছে। আজকে প্রথম লেকচার আমার। আচ্ছা, আমি আমার কোর্সটার নাম হচ্ছে পলিমার্স এন্ড কম্পোজিট। তো প্রথমে পলিমার সম্পর্কে ফার্স্ট হাফে বলা হয়, পলিমার সম্পর্কে। তোমাদের কারো কি কোনো আইডিয়া আছে যে পলিমার কি জিনিস? ইয়েস স্যার। বলো দেখি। আমি গতকালকে একটু বলেছিলাম যে ওবি ওবি ফলো করে করা হবে, কাজে তোমাদেরকে একটু আগে থেকে পড়ে আসতে হবে। আমি বলবো অবশ্যই, কিন্তু তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাইবো আর কি। পলিমার হচ্ছে একটা বড় মলিকিউল, একটা বিরাট বড় মলিকিউল যার মধ্যে কিছু কিছু অ্যাটমিক অ্যাটমিক ক্লাস্টার রিপিটিং ইউনিট হিসেবে আছে। হ্যাঁ, মেনলি রিপিটিং ইউনিটের মধ্যে এলিমেন্ট গুলো কি কি থাকে, কমনলি কি থাকে? সবচেয়ে কমন আমরা পাই কার্বন এবং হাইড্রোজেন, এরপরেই হ্যাঁ। আমরা অক্সিজেন নাইট্রোজেন পাই। আচ্ছা। ফসফরাস সালফার এতটাও পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। তাহলে আমি একটু বলি। আচ্ছা, আমি একটু বলি তাহলে। তুমি যেখানেই হাইড্রোকার্বন পাবা সেটাকেই পলিমার বলা যেতে পারে। বুঝতে পারছো? যে যে তুমি যে যে ম্যাটেরিয়ালের মধ্যে তুমি যদি কোনো কার্বন হাইড্রোজেন দেখতে পাও, হাইড্রোকার্বন, সেটাকে তুমি একটা একটা সেন্সে পলিমার বলা যায়। আর যে ব্রড সেন্সে পলিমার বলতে যদি সাধারণ কথা বলতে বোঝায়, যেখানে হাইড্রোকার্বন আছে সেটাকেই পলিমার বলা যাবে। আচ্ছা, বাজারে কি মানুষ কি পলিমার বলে নাকি অন্য কিছু বলে, বলো দেখি। আমরা বলি, আমরা স্পেশাল নাম বলি, যেমন ধরুন যে প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে হ্যাঁ প্রপার্টি, তাহলে কিংবা আমরা বলি পলিথিন, পলিথিন কিন্তু একটা সাইন্টিফিক নেম, কিন্তু এটা এখন কমন প্লেস নেম হয়ে গেছে। ঠিক আছে, পলিথিন তো এক ধরনের পলিমার, ঠিক আছে। কাজে ওটা তো একটা পলিমার টাইপ আর কি। আচ্ছা, প্লাস্টিক আর পলিমার কিন্তু এক না। তাহলে এটা কি তোমরা জানো যে প্লাস্টিক কি আর পলিমার কি? জি, মানে প্লাস্টিক বাজারের মানুষ কিন্তু প্লাস্টিক বলে, তারা কিন্তু পলিমার, কেউ সাধারণ মানুষ কিন্তু পলিমার বোঝে না, কি বোঝে? প্লাস্টিক। তাহলে প্লাস্টিক আর পলিমার কি একই? ব্রড সেন্সে বলতে গেলে তারা এক নয়, এক নয় এর থেকে, কারণ সকল পলিমারের মধ্যে যে প্লাস্টিসিটি থাকবে তা কিন্তু না। যেমন ধরুন যে ব্যাকেলাইট, ব্যাকেলাইটের মধ্যে আমরা আমরা প্লাস্টিসিটি খুব বেশি পাই না। আচ্ছা, তুমি একটা কথা বলেছো, এটা পুরোপুরি ঠিক আসলে না। জিনিসটা হচ্ছে যে তুমি পলিমার, যে আমরা পলিমার সিনথেসিস করি, বানাই, সে পলিমারটা কিন্তু র হিসাবে ইউজ হয় না। পলিমারটাকে ইউজ করার জন্য তাকে কিছু না কিছু করতে হয়। যেমন মনে করো আমরা কি ইউজ করি সবচেয়ে বেশি, বলো দেখি, সবচেয়ে কমনলি কি ইউজ করি পলিমারের? উম, পলি বাসা বাড়িতে কি ইউজ করি? আহ, আমরা করি না? বালতি, হ্যাঁ, পলিথিন তো বাজার পলিথিন করতে ইউজ, বাজার করতে পলিথিন ইউজ করি, কিন্তু বাসায় কি মনে করো বালতি, এগুলো ইউজ করি না? বালতি, পলিপ্রোপাইলিন, মগ। হুম। পলিপ্রোপাইলিন। ঠিক আছে, শোনো আমি বলতেছি, তুমি যে মনে করো যে আমরা বালতি ইউজ করি, বালতি কি সাদা রঙের হয় নাকি কি রঙের হয়? লাল নীল হয়। তাহলে জি লাল স্যার, নীল তো বিভিন্ন রঙের হয়। হ্যাঁ, বিভিন্ন রঙের হয়। তাহলে তার মধ্যে তাহলে কি পলিমারের মধ্যে কি দেওয়া হয়েছে? নিশ্চয়ই কোনো পিগমেন্ট দেওয়া হয়েছে। ইয়েস স্যার। আবার আবার মনে করো অনেক সময় পলিমার কি নরম না শক্ত? কি আইডিয়া তোমাদের? নরম হতে পারে, শক্ত হতে পারে। শক্ত হতে পারে, কিন্তু খুব তো শক্ত হবে না, মেটালের মতো শক্ত হবে না। বেশিরভাগ মেটালের ক্ষেত্রে মতো তো নাই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পলিমারের মধ্যে কোনো ইনফোর্সমেন্ট মিশিয়ে ইউজ করা হয়। তাহলে তাহলে কি আমি যেটা বলতে চাচ্ছি যে নর্মালি র পলিমার ইউজ খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে পলিমারের সাথে কোনো না কোনো এলিমেন্ট অ্যাড করা হয় তার প্রপার্টি এনহ্যান্স করার জন্য। তো তখন এটাকে বলে প্লাস্টিক। বুঝতে পেরেছো? কিন্তু স্যার যদি প্লাস্টিসিটি না না থাকে। না, প্লাস্টিসিটি না থাকলেও ওটাকে প্লাস্টিক বলা যাবে। এটা ওই টার্মটা এখানে ইউজ না। প্লাস্টিসিটি হতেই হবে এরকম না, সব পলিমারে তো প্লাস্টিসিটি নাই। তাহলে সবগুলো পলিমার কিন্তু প্লাস্টিক, কিন্তু সবগুলো প্লাস্টিক পলিমার না। এটা তো ক্লিয়ার নাকি? ওকে স্যার। আচ্ছা, তাহলে পলিমার কে সুমিত বোধহয় বললা, পলিমার কি বলে যে পলিমারটা অনেক লম্বা চেন, এটা কি সবাই এগ্রি করতেছো? পলিমারটা কি ওরকম? পলিমার কি ন্যাচারাল পাওয়া যায় নাকি সিনথেটিক, বলো দেখি। দুটোই হতে পারে। হ্যাঁ, তো ন্যাচারালি যেগুলো পাওয়া যায় সেগুলো উদাহরণ বলো দেখি, কি কি? সেলুলোজ বা প্রোটিন। সেগুলো তো একদম আরো ছোট লেভেলে, বড় লেভেলে মনে করো যে উড, হ্যাঁ, কাঠ, বা মনে করি কটন, তুলা, হ্যাঁ, এগুলোর মধ্যে কি পলিমার আছে। সিনথেটিক কোনগুলা? সিনথেটিক পলিমার কোনগুলা বলো দেখি। প্লাস্টিক মধ্যে আমরা হ্যাঁ, পলিইথিলিন পাই, তার পলিপ্রোপাইলিন, পলিপ্রোপিলিন, হ্যাঁ পলিইথিলিন হ্যাঁ ট্রাইফথ্যালেট, হ্যাঁ, এগুলো সব হচ্ছে নিওপ্রিন। সিনথেটিক। আচ্ছা, কিছু কিছু পলিমার আছে যেগুলো তোমার সিনথেটিক, মানে এখন বানানো হচ্ছে, আবার আবার ন্যাচারালিও পাওয়া যায়। এরকম একটা বলো দেখি উদাহরণ।
সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট, এগুলো। হ্যাঁ, এগুলো করা যায়, কিন্তু এগুলোকে আসলে এগুলো মেনলি আসলে ন্যাচারালি এগুলো বানায়, কিন্তু আসলে কি ওই ন্যাচারাল প্রোডাক্ট থেকেই বানায়। আচ্ছা, আমি একটা কমন বলি, যেটা হচ্ছে রাবার। রাবার কি? রাবার গাছ থেকেও কিন্তু রাবার তৈরি হয়, জি স্যার। রাবার গাছের রস থেকে আবার কিন্তু সিনথেটিক রাবারও পাওয়া যায় এখন, কাজে এটা দুই রকমই পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমি একটু শুরু করি। দেখো, হাইড্রোকার্বন মলিকুল। হাইড্রোকার্বন মলিকুল তো আমরা সবাই জানি, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন কার্বন। কি কি বন্ড থাকে মেইন চেনে? বন্ডটার নাম কি? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি এটি খুব স্ট্রং? আর বন্ডিং স্ট্রং। বন্ডিং স্ট্রং, কিন্তু তাহলে ইন্ট্রা যে বন্ড গুলো আছে হাইড্রোকার্বন মলিকুল, সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর সাইডে যদি অন্য কোনো এলিমেন্ট অ্যাড হয়, সেই বন্ড গুলো কিভাবে হয়? ইন্টারচেনের বন্ড গুলো স্যার হচ্ছে ভ্যান্ডার ওয়ালস। হ্যাঁ, ইন্টারচেন হ্যাঁ, তাহলে ইন্টারচেন বন্ড গুলো কিন্তু কি কম্পারেটিভলি উইকার, আর যেটা উইক। হচ্ছে তোমার মেইন বন্ড, সেটা কিন্তু স্ট্রং। তাহলে পলিমারটা কি? আমি যেহেতু বলেছি পলিমারটা কি হাইড্রোকার্বন, তাহলে কি অবশ্যই পলিমারের চেন বরাবর কি স্ট্রেংথ বেশি হবে, সাইড চেনিক স্ট্রেংথ কিছুটা হলেও কম হবে। সবচেয়ে কমন হাইড্রোকার্বন কি? মিথেন, CH4। এটা সবাই জানো। আচ্ছা, এর দেখো আরেকটা উদাহরণ বই দেওয়া আছে, C2H4। এটা কি? ইথিন। ইথিলিন। আচ্ছা, আরেকটা দেখো, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখো C2H2। এটা আবার কি? এটার নাম কি? ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যাসিটাইলিন। তাহলে দেখো কোনটা কি? তাহলে হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি সিঙ্গেল বন্ড, কার্বন কার্বনের সিঙ্গেল বন্ডও থাকতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ডও থাকতে পারে, আবার কার্বন কার্বন ট্রিপল বন্ডও থাকতে পারে। তাহলে একটাকে বলে, তাহলে তিন ধরনের বন্ডই তো থাকতে পারে হাইড্রোকার্বনের মধ্যে। মানে একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এটা কি জানো তোমরা কেউ? আনস্যাচুরেটেড কোনগুলো? ডাবল আর ট্রিপল বন্ড হচ্ছে আনস্যাচুরেটেড। হ্যাঁ, তার মানে কি এখানে এই বন্ডগুলো ভেঙে অন্য কোনো এলিমেন্ট অ্যাড হওয়ার সুযোগ আছে। স্যাচুরেটেড কোনগুলো? যেগুলো সিঙ্গেল বন্ড। তার মানে কি সেখানে অলরেডি বন্ডটা কি অলরেডি স্যাচুরেট, এখানে অন্য কোনো এলিমেন্ট অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে দেখবা তোমাদের বইয়ে অনেকগুলো যেগুলো কমন হাইড্রোকার্বন, সেগুলো 14.1 টেবিলে এখানে অনেকগুলো হাইড্রোকার্বন উদাহরণ দেওয়া আছে, জাস্ট দেখে নিবা, মুখস্থ করতে হবে না, তোমাদের আইডিয়ার জন্য আর কি। এগুলো স্যার আমরা 9-10 শিখে এসেছি, এগুলো শিখে এত শিখে কঠিন। এসেছো, বাবার কত কিছু পড়তে গেলে তোমাকে আমরা একটু রিভিউ করাই আর কি সবাই, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি পলিমার মলিকুলে আসি। পলিমার মলিকুলটা কেমন? কি হাইড্রোকার্বনের মতো ছোট মলিকুল নাকি অনেক বড়? পলিমার বড় মলিকুল স্যার। অনেক বড়। জেনারেলি পলিমার মলিকুল গুলো একটু অনেক বড় হয়, সেজন্য পলিমার মলিকুল গুলোকে বলে ম্যাক্রো মলিকুল। ঠিক আছে? আর তাহলে আচ্ছা, আবার একটু আগের জায়গায় আসি। পলিমারটা হলো কি? পলি যোগ মার, তাই না? মার মানে কি আর পলি মানে কি? পলি মিন্স মেনি, মার মিন্স ইউনিট। হ্যাঁ, তাহলে অনেকগুলো সিঙ্গেল ইউনিট মিলে পলিমার তৈরি হবে। সিঙ্গেল ইউনিট গুলাকে অনেক সময় রিপিট ইউনিটও বলা হয়। আচ্ছা, আরেকটা টার্ম আছে মার, মনোমার বা মার। মারটা কি রিপিট ইউনিট? কি মনে হয় তোমাদের? রিপিট ইউনিটটা কি? যে ইউনিট গুলা দিয়ে কি কি তৈরি হচ্ছে, পলিমার তৈরি হচ্ছে। আরেকটা আমি সবচেয়ে বেশি ইনসাইট হচ্ছে মার, অনেক সময় মনোমার বলে, অনেক সময় মার বলে। তো মারটা রিপিট ইউনিট কি একই? তোমরা কি জানো, কোনো আইডিয়া আছে? সাধারণত হতে হতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষে হবে না, আমরা নাও হবে না। হতে তো পারে। তো পলিমার যখন তৈরি হয়, সিনথেসিস হয়, তখন তখন কিন্তু রিপিট ইউনিট তৈরি হয় না, তখন কিন্তু মার তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে পলিমারাইজেশনের সময় যে পলিমার, যে ছোট ছোট ইউনিটগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে বলতেছে মার, এবং অনেকগুলো মার মিলেই পলিমার হবে। সব ক্ষেত্রে তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কি মারটা রিপিট ইউনিট একই হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এক নাও হতে পারে। কমনলি যেমন কমন স্যার উদাহরণ হ্যাঁ, উদাহরণ দেবেন? যেমন হচ্ছে একটা ধরুন যে যে এডিশন পলিমারাইজেশন, একটা কনডেনসেশন পলিমারাইজেশন থেকে উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবে। তোমাদের এটা জানো? তাহলে অ্যাডিশন কি আর কন্ডেনসেশন কি, দেখি এটা কি সবাই জানো? অ্যাডিশনে কি হয়, মারগুলো একটার সাথে একটা যোগ হয়ে পলিমার তৈরি হয়। আর কন্ডেনসেশনে কি হয়, দুইটা মার রিঅ্যাকশন করে একটা অন্য একটা প্রোডাক্ট তৈরি হয়, তাই তো? জি স্যার। তো তাহলে কোন কোন এই দুটোর মধ্যে কোনটা লং চেইন হয়, কোনটার পলিমার চেইনটা বড় হয়, কোনটা কম ছোট হয়? এটা কন্ডেনসেশনে লং হবে নাকি অ্যাডিশনে লং হবে, জেনারেলি চিন্তা করলে কোনটা? এটা বলাটা একটু কঠিন, কিন্তু আমি কমন সেন্সে মনে হচ্ছে এডিশনটাই বড় হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই বড় হবে, কারণ এখানে অনেকগুলো মার যোগ হবে। আর কন্ডেনসেশনে কিন্তু এতগুলো মার যোগ হওয়ার সুযোগ খুবই কম, খালি রিঅ্যাকশন হবে এবং সাইড কি হবে, একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। কিন্তু জেনারেলি কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে যে অ্যাডিশন পলিমারাইজেশনে যে পলিমারগুলো তৈরি হয়, সেগুলো অবশ্যই কি বলে, অবশ্যই চেন লেন্থ অবশ্যই বেশি বড় হবে কন্ডেনসেশন থেকে। স্যার, মার এবং রিপিটিং ইউনিটের মধ্যে মধ্যে ডিফারেন্সটা আবার এই রেসপেক্টে কি একটু একটু বলবেন? আচ্ছা, আমি সব বলবো না, তোমরা বলো দেখি, তোমরা কোনো উদাহরণ খুঁজে পাও কি? অনেক সময় দেখা যায় কি যে দুইটা মার মিলে একটা ইউনিট তৈরি হয়, সিঙ্গেল ইউনিট তৈরি হয়, সেই সিঙ্গেল ইউনিট গুলো আবার আবার অ্যাড হয় তখন পলিমার তৈরি হয়, সেরকম হয় আর কি।
কোনো কোনো ক্ষেত্রে একটা মারও রিপিট ইউনিট হতে পারে। সেইখানে দেখো তোমাদের একটা টেবিল দেওয়া হচ্ছে, এটা মুখস্থ করবা জাস্ট তোমাদের আইডিয়া করার জন্য যে বিভিন্ন ধরনের যে হাইড্রোকার্বন গ্রুপস গুলো আছে সেগুলো একটা কয়েকটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। সুমিত, সুমিত মানে কথা বলতেছো তুমি, ও যে প্রশ্নটা করলো সেটার অ্যান্সার কি কেউ জানো? ও কি বললো যে রিপিট ইউনিট আর মনোমার, এর উদাহরণ এরকম কি কোনো উদাহরণ কারো কি কোনো জানা আছে কিনা, ফিজিক্যালি কোনো উদাহরণ জানা আছে কি এরকম? আচ্ছা আমি পড়াতে থাকি, পরে মনে হলে বলো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি শুরু করতেছি কেমিস্ট্রি অফ পলিমার মলিকুল। হ্যাঁ, তো প্রথমে দেখো একটা পলিমার দেওয়া আছে, কি লেখা আছে যে C2H4 ইথিলিন। এটা কিন্তু নরমাল টেম্পারেচার প্রেসারে সে কিন্তু গ্যাস। যখন অনেকগুলো ইথিলিন মিলে কি হয়, পলিইথিলিন তৈরি হয়, তখন 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 তার কি ফর্ম কি থাকে? আমি কি বলতেছি, সলিড। তাহলে তাহলে দেখো যে ইনিশিয়ালি মাঠটা কি ইথিলিন, সেই মাঠটা কিন্তু নরমাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসারে সে গ্যাস, কিন্তু যখন সে পলিমারাইজেশন করে পলিইথিলিন তৈরি হলো তখন কিন্তু সে কি হয়ে গেল, সলিড হয়ে গেল। অ্যাডিশন পলিমারাইজেশন আমরা মানে তোমরা একটু জানো, তারপর আমি একটু বলি। প্রথমে কি করতে হয়, প্রথমে যে মাঠটা থাকে মাঠটার সাথে একটা কি অ্যাক্টিভেটর বা কি অ্যাক্টিভেটর, এটা কি প্রথমে এই যে মাঠটা থাকে মাঠটাকে অ্যাক্টিভেট করে। উদাহরণ দেখো এখানে দেওয়া আছে ইথিলিনের সাথে কি হয়েছে, একটা অ্যাক্টিভেটর আর যোগ হয়েছে। আর যোগ হয়ে কি হয়েছে, আর যে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল, তার একটা হাত কি হয়ে গেল, খালি হয়ে গেল। এরপরে কি হবে, এই হাতে খালি হাতে কি হবে, আস্তে আস্তে আরো অনেকগুলো মার যোগ হবে, মার যোগ হবে। শেষ হয় কখন বলতে পারবো তোমরা? তাহলে কি এরকম হয়ে গেল, অনেকগুলো মার পরে ইথিলিনের অনেকগুলো মার একটার সাথে একটা অ্যাড হয়ে গেল। কখন শেষ হবে রিঅ্যাকশনটা? যখন দুটো ফ্রি রেডিকাল একটা একটার সাথে রিঅ্যাক্ট করবে, ধরুন একদম শেষের দিকে আরেকটা এই আর রেডিকালই এসে পড়লো, বা শেষের দিকে দুটো দুটো রেডিকাল CH2 ফ্রি রেডিকাল দুটো একসাথে মার্জ হয়ে গেল, সেক্ষেত্রে থেমে যাবে। এরকম হতে পারে। আবার যদি এমন হয় তোমার মাস শেষ হয়ে গেছে, আবার রিঅ্যাকশন করতে করতে বাড়ার নাই, তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। নরমালি দেখতে দেখো চেনটা কেমন দেখায়, একদম স্ট্রেট, তাই তো? দেখে কি মনে হয় যে কার্বন কার্বন বন্ড গুলো কি 180 ডিগ্রি, আসলে কি তাই? না স্যার, 109.5 ডিগ্রির কাছাকাছি হ্যাঁ, টেট্রাহেড্রাল। তাহলে এই যে হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু 109। আচ্ছা, দুইটা কার্বনের মধ্যে ডিসটেন্স এটা এটা কেমন হতে পারে, তোমাদের কোনো আইডিয়া আছে? লেন্থটা কেমন হয়, এটা কি অনেক বেশি নাকি অনেক কম? দুইটা কার্বনের মধ্যে দুইটা কার্বনের ডিসটেন্স কত হয় জেনারেলি? এটা কি 1 অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম চেয়ে একটু কম হতে পারে। এখানে দেখো বইয়ে একটা লেখা আছে, যেটা হচ্ছে তোমার কত লেখা আছে 0.154 ন্যানোমিটার। ও, তার মানে একটু বেশি, মানে ওই তো, মানে তারপরে খুবই ছোট দেখে, মানে একদম ছোট যে তুমি দেখতে পাবা না এমনি আর কি। তাহলে তাহলে কি দুইটা কার্বন কার্বন যে বন্ডটা আছে, যে লাইনটা, সেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি, আর দুইটা কার্বনের মধ্যে ডিসটেন্স হচ্ছে 0.154 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমাদের দেখলে কি সবগুলাই কি হাইড্রোজেন কার্বন, তাই তো? কিন্তু কি হাইড্রোকার্বন ছাড়া কিন্তু অন্যান্য এলিমেন্টও থাকতে পারে। যেমন একটা উদাহরণ দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, টেট্রাফ্লোরোইথিলিন। এখানে কি আছে, কার্বন হাইড্রোজেন না থাকে, এখানে ফ্লোরিন কি ফ্লোরিন যোগ হয়েছে। তাহলে এই জিনিসটা কি, একটা মার, মানে কি এরকম কি এর সংখ্যক মার যোগ হয়ে কি হয়েছে, পলিমারটা তৈরি হয়েছে। আরেকটা উদাহরণ দেখো, কি C2 কত C2H3Cl, এটা কি ভিনাইল। অনেকগুলো ভিনাইল মিলে কি হবে, পলিভিনাইল। ভিনাইল ক্লোরাইড, অনেকগুলো পলিভিনাইল ক্লোরাইড মিলে তৈরি হবে কি, পলিভিনাইল ক্লোরাইড, PVC। এটা অনেক খুব কমন একটা নাম। আমি যেটা বলতে যাচ্ছি যে মেইনলি আসলে কি হাইড্রোকার্বন শুধু হাইড্রোজেন কার্বনই থাকে, কিন্তু শুধু হাইড্রোজেন থাকবেই তা না, অনেক সময় এর সাথে অন্যান্য এলিমেন্টও অ্যাড হতে পারে। আচ্ছা, এ পর্যন্ত বলো, তোমাদের কেউ কিছু জিজ্ঞেস করবা কিনা? তাই প্রথম দিকে একটু অল্প অল্প পড়াবো, পরে আস্তে আস্তে একটু পড়ানোর ইয়েটা একটু বাড়বে, ভলিউমটা বাড়বে, বুঝছো? প্রথম দিকে আমি একটু অল্প অল্প পড়াবো। এ পর্যন্ত বলো, কেউ কিছু জিজ্ঞেস করবা কিনা? তাহলে কি হলো, মাঠ দিয়ে অনেকগুলো মাঠ দিয়ে পলিমার তৈরি হবে। মারগুলা কি সবসময় একই হবে নাকি ভিন্ন হতে পারে? শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। যে মাঠ দিয়ে পলিমার তৈরি হবে, মারগুলা কি একই ধরনের হবে সবসময়, নাকি না কি দুই রকম তিন রকম হওয়ার সুযোগ আছে? সুযোগ আছে তো বিভিন্ন রকম হওয়ার। আচ্ছা, তার যদি যদি একই রকম হয় সেটাকে বলে হোমোপলিমার। আর যদি অ্যাটলিস্ট টু বা বেশি টাইপের মার থাকে, তখন সেটাকে বলতে হবে কোপলিমার। বুঝতে পারছো? তাহলে মার যদি একই টাইপের কথা আবার একটু বলবেন, কিছুক্ষণ আমার ইলেকট্রিসিটি চলে যাবে, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সরি। আচ্ছা, পলিমারের মধ্যে তো অনেকগুলো মার থাকবে, অবশ্যই মার থাকবে।
এখন সবগুলো মার একই টাইপের হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডিফারেন্ট মারও হতে পারে। যদি সবগুলো মার একই টাইপের হয় সেটাকে বলবে হোমোপলিমার। আর যদি মারগুলো ডিফারেন্ট টাইপের হয়, 2 বা তার থেকে অধিক টাইপের হয়, তাহলে সেই পলিমারটাকে বলবে কোপলিমার। এরপরে আরেকটা টার্ম আমি আসতেছি, ফাংশনালিটি। এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা মার যে কয়টা সে বন্ড তৈরি করতে পারবে তাকে বলবে তার ফাংশনালিটি। এটা কি বুঝতে পারছি? যে কোনো মার যে কয়টা বন্ড সে তৈরি করতে পারে বা বন্ড করতে পারে তাকে বলে তার ফাংশনালিটি। যেমন একটা উদাহরণ দেখো, এখানে তোমাদের বইয়ে বলছে যে ফেনল ফর্মালডিহাইড, এখানে যে মারটা আছে, এখানে মার কয় ধরনের বন্ড তৈরি করতে পারে বলতে পারবা ছবি দেখে? এখানে কয় ধরনের বন্ড তৈরি করেছে? 3টা CH2 দিয়ে 3টা। তাহলে এর ফাংশনালিটি হচ্ছে ট্রাই। এবং কে যদি 2টা তৈরি করে তাহলে তার ফাংশনালিটি হবে হচ্ছে ডাই। ঠিক আছে? তাহলে যে মার যে কয়টা সংখ্যক বন্ড তৈরি করতে পারবে তাকে বলবে তার ফাংশনালিটি। আমি এখানে স্লাইড তৈরি করি নাই, কারণ আমি বই থেকে পড়ে দিচ্ছি, তো এই জন্য আমি স্লাইডটা তৈরি করি নাই। তুমি বইটা ফলো করলেই খুব সহজ হবে তোমাদের জন্য। এরপরে দেখো যে কমন যে পলিমার গুলো ইউজ হয়, পলিইথিলিন, পলিপিভিসি, পিটিএফই, পিপি, এগুলো ইম্পিডিয়েন্ট গুলো বইয়ে একটু দেওয়া আছে, জাস্ট আইডিয়া দেখে নিবা তোমরা আইডিয়া করার জন্য। পলিমারের মলিকুলার ওয়েট তোমাদের কি মনে হয়, কি খুব কম নাকি খুব বেশি? অনেক বেশি। বেশি হওয়ার কথা। কত বেশি? এটা কি 10-20? না স্যার, 50,000, 1 লাখ, 10 লাখ এরকম। হ্যাঁ, এরকম অনেক বেশি হতে পারে। চেইন বরাবর তোমাদের পলিমার চেইনটা তো অনেক লং চেইন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই লং চেইন হয়। তো চেইন বরাবর কি মলিকুলার ওয়েট কি একই হবে, না কোনো জায়গায় কম হবে, কোনো জায়গায় বেশি হবে, কি মনে হয়? জি স্যার, প্রশ্নটা ঠিক বুঝলাম না। আমি বলছি যে পলিমার তো একটা লম্বা চেইন, লং চেইন, জি তো স্যার। লং চেইন বরাবর অবশ্যই কি পলিমারের মলিকুলার ওয়েট অনেক বেশি হবে। জি স্যার। এখন চেইন বরাবর সব জায়গায় কি মলিকুলার ওয়েট কি একই হবে, নাকি কোনো জায়গায় কম হবে, কোনো জায়গায় বেশি হবে? এটা স্যার ব্যাকবোনের উপর নির্ভর করে। আমরা যদি পুরোটাকে যদি একই একটা মলিকিউল ধরে নিই তাহলে তো একই ধরে নাও, কিন্তু আসলে একটু আগে কি বললাম যে আসলে একই হয় কি, মানে খুব টাফ সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে কি আসলে একই হয় না, বা ব্যাকবোনটা হয়তো একই হয় কিন্তু সাইড কোপলিমার হলে ডিফারেন্ট হওয়ার কথা। ডিফারেন্ট হবে। আবার অনেক সময় ব্যাকবোনটা হয়তো এক থাকবে কিন্তু সাইড এলিমেন্ট গুলো দেখা যাবে কি ভিন্ন হয়ে যাবে। এই জন্য কমনলি বলতে গেলে বলতে হয় কি যে পলিমারের মলিকুলার ওয়েটটা আসলে চেন বরাবর ইউনিফর্ম না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। স্যার, আমরা যখন মলিকুলার ওয়েট বলি তখন আমরা একটা পুরো মলিকুলার রেসপেক্টিভ বলি। আমি মলিকুলার এক পার্টের মলিকুলার ইউনিট, অন্য পার্টের মলিকুলার ইউনিট, এভাবে তো আমরা সাধারণত বলি না। এটা এরকম স্যার বলো না কিন্তু মেটালের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে মলিকুলার ওয়েট কি 10 বা 20 বা 30 এরকম বলা যায়, কেন কি জেনারেলি কি সব জায়গায় একই থাকে। পলিমারের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গায় একই থাকবে না, অবশ্যই পলিমারের মলিকুলার ওয়েট বলতে গেলে এভারেজ ওয়েট বলতে হবে। এইটুকু হচ্ছে পার্থক্য আর কি। মানে স্যার পুরো চেইন বরাবর নাকি এখানে অনেকগুলো চেইন থাকবে, কিছুগুলো কোনো ক্ষেত্রে অনেক চেনও থাকতে পারবে, অনেক চেনও থাকবে। আমি তো ছোট থেকে বড় বলতেছি, ছোট ক্ষেত্রে একটা কথা চিন্তা করি, একটা চেন থাকলেও দেখা যাবে কি যে আসলে চেন বরাবর সব জায়গায় না থাকতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি পলিমারের মধ্যে অনেকগুলো চেন থাকবে, তখন কি হবে, আরো অবশ্যই কি হবে, মলিকুলার ওয়েট ডিফারেন্ট হবে। যার জন্য পলিমারের মলিকুলার ওয়েট বলতে হলে কি বলতে হবে, এভারেজ মলিকুলার ওয়েট বলতে হবে। অবশ্যই সিঙ্গেল মলিকুলার ওয়েট পলিমারের কখনোই বলা যায় না, সবসময় বলতে হবে এভারেজ মলিকুলার ওয়েট। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তাহলে স্যার মানে এই লজিকে যদি মানে একটা পলিমার চেইনে কোনো লোকাল জায়গায় যদি ট্যাঙ্গেল বেশি থাকে তাহলে ওখানেও কি আমি বলবো যে লোকালি ওইখানে মলিকুলার ওয়েট বেশি, এরকম কিছু? অবশ্যই ট্যাঙ্গেল বেশি হলে তো বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। মানে যদিও ব্যাকবোন সেম আছে। হ্যাঁ, আচ্ছা, যার জন্য তুমি ওভারঅল পলিমারে যে বলতে গেলে অবশ্যই তোমাকে এভারেজ মলিকুলার ওয়েট বলতে হবে। কখনো তুমি একটা পলিমারের চেইনে কোনো একটা পার্টিকুলার অংশে মলিকুলার ওয়েট কত সেটা বলে কোনো লাভ হবে না। বলতে গেলে অবশ্যই তোমার সবগুলো সাম করে বা এভারেজ করে একটা এভারেজ মলিকুলার ওয়েট বলতে হবে। এ পর্যন্ত যেটুকু বললাম সেটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার, আমি এর আগে একবার ইলেকট্রিসিটি চলে গেছো, তাই একটা পার্ট আমি মিস করেছিলাম, যে হচ্ছে মার এবং রিপিটিং ইউনিটের মধ্যে ডিফারেন্সটা আবার একটু বলি। মার হচ্ছে রিপিট ইউনিট হচ্ছে কি, যে ইউনিট গুলা দিয়ে পলিমারটা তৈরি হবে ফাইনালি।
আর মার হচ্ছে পলিমারাইজেশনের সময় যখন যে ছোট ছোট পলিমার যে অংশগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মার। এখন তাহলে মার আর রিপিট ইউনিট কি একই? এটা একটা উদাহরণ দিতে চাই। যেমন যেমন ধরুন স্যার যে একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর একটা ডাইমিন মিলে একটা একটা পলিমার তৈরি করলো। প্রথমে যখন রিয়েক্ট করবে তখন ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর ডাইমিন মিলে মিলে এমন একটা যৌগ গঠন করলো যার এক প্রান্তে সিওএইচ আর এক প্রান্তে CH2 এবং মাঝখানে CONH। এটাই যখন আবার স্যার কনডেন্সড হয়ে যাবে তখন স্যার ওটাই হয়ে যাবে রিপিটিং ইউনিট। মানে ধরুন যে যে CO আর CONH আর প্রাইম হ্যাঁ, তাহলে 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 NH। তাহলে তাহলে সেই ক্ষেত্রে তো মার আর এক হলো না, তাহলে তো সেটা তখন আলাদা হয়ে গেল, তখন তো মার আর ইউনিট রিপিট ইউনিট তখন কি আলাদা হয়ে হ্যাঁ, গেল? তাহলে আমরা স্যার এই এই ধরুন যে যে COOH আর আর যদি মনে করো COOH মনে এবং করো মনে করো যদি শুধু CH2 থাকে তাহলে কি, তাহলে সেক্ষেত্রে কি হবে, রিপিট ইউনিট আর কি মার একই হয়ে যাবে। জি স্যার। আবার কখন তুমি যে উদাহরণ তুমি যেটা বললা যে কখন কি অবসর হয়ে কি হলো, অন্য একটা মার অন্য একটা ইউনিট তৈরি হলো, তাহলে সেটা তখন কি হবে, তখন কি মারা রিপিট ইউনিট তাহলে ভিন্ন ভিন্ন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে স্যার মারাটা কি হবে আর রিপিটিং ইউনিটটা কি হবে? মানে কখনো কখনো রিপিট, আমি সংখ্যাটা আবার বলি, রিপিট ইউনিট হচ্ছে যে ইউনিট গুলো দিয়ে ফাইনালি পলিমার তৈরি হবে। মারটা হচ্ছে ইনিশিয়ালি পলিমারাইজেশনের সময় ছোট ছোট প্রথমে যে মারগুলো যে অংশগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মার। পরে মার আবার কি করে মারগুলো আবার রিঅ্যাকশন করে আবার আবার একটা ইউনিট তৈরি হয়, সেগুলো আবার রিপিট হয়। কাজে কোনো কোনো ক্ষেত্রে মারা রিপিট ইউনিট একই, কোনো কোনো ক্ষেত্রে মার রিপিট ইউনিট একই না। ডিফারেন্সটা আমি স্যার ঠিক বুঝতে পারছেন স্যার। আপনি কোনো প্রোটিন বা বা এরকম অ্যামিনো অ্যাসিড এমিনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড টাইপ কোনো আচ্ছা, একটা অত পলিমার আচ্ছা, অত স্ট্রাকচার। অত অত স্ট্রাকচার তো আমি তো অত তো বলতে পারি, তো মনে থাকে না। না স্যার, কিছুক্ষণ আগে লিস্টটাতেই লিস্টটাকে ছিল দেখো, স্যার। লিস্ট দেখো এখন, বলো একটু কোন জায়গায় দেখছো, কত স্যার নম্বরে? আরেকটু উপরে আরেকটু নিচে, না নিচে? মনে হয় স্যার আরেকটু নিচে যেখানে প্রোটিনের একটা গঠন ছিল। আচ্ছা, দেখো তাহলে, আরেকটু আমি তো নিচে স্যার, খেয়াল এখানে না স্যার আরেকটু নিচে বলে স্যার। এই স্যার এই স্যার পলি নাইলন 66, ইয়েস স্যার এই উদাহরণটা 966। হ্যাঁ, এখানে। ও এখানে তো স্যার আমরা রিপিটিং ইউনিটটা কি স্যার সেটা স্যার আমরা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্যার তাহলে মারটা কি হবে? এটা কি হবে স্যার? স্যার NH2 CH2 6 তারপরে NaCO COH COOH ওই অংশটা কি স্যার আমরা হ্যাঁ, আমরা বলবো মার? আমার তো মনে হচ্ছে এইটুকু মার আর কি, আমার তো মনে হচ্ছে যে নাকি স্যার আমরা স্যার পৃথক ভাবে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুটোকে মার বলবো? সেই পুরাটাই এক মার না এই ক্ষেত্রে, বিকজ এটাই রিপিট ইউনিট না। না, সব ক্ষেত্রে তো মারা রিপিট ইউনিট এক না, NH2 সব আর যে COOH, এখানে H আর OH ওদের তো বাদ গেছে। হ্যাঁ, তাহলে মনে হয় না, তাহলে এটা হচ্ছে রিপিট ইউনিট আর কি, কিন্তু মারগুলো হয়তো ছোট ছোট ছিল, দুইটা কয়েকটা মার মিলে মানে রিপিট ইউনিট তৈরি হয়ে গেছে, এরপরে স্যার এগুলা। হ্যাঁ, বলো। স্ট্রাকচার মারটা কি হবে? এখানে NH এর জায়গায় NH2 হবে, CO এর জায়গায় COH হবে। এখানে কি স্যার আমরা এটাকে সিঙ্গেল মার বলবো না? কেন বলবো যে NH2 CH2 NH2 CH2 6 NH2 একটা মার, তারপর HOC CH2 4 COH সেটা আরেকটা মার স্যার। আমি তো না, এখন তো এখানে দুই পাশে তো দুই রকম হইলো, তাই না? এখানে তো 4, এখানে তো 6। কিন্তু স্যার আমি বলছি যে আমরা যখন মার মার হিসেবে আমার তো আমার হচ্ছে মার হচ্ছে সেটুকু মার আর কি। আমরা যখন মার হিসেবে ক্যালকুলেট করবো তখন কি স্যার আমরা আমরা অ্যামিনকে একটা মার এবং কার্বক্সিলিক অ্যাসিডকে আরেকটা মার ধরবো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। স্যার অ্যামিন অ্যামাইড কার্বক্সিলিক অ্যাসিড পুরোটাকেই একটা মার ধরবো? না, পুরোটাকে মার ধরলে তো কেননা স্যার এই ছোট ছোট ইউনিট গুলোই তারপর রিয়েক্ট করে, তারপর এই হ্যাঁ, অ্যামিন তারপরে অ্যামাইড কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কিন্তু অ্যামিনের এইচটা এবং কার্বক্সিলিক অ্যাসিডের ওইচটা আলাদা আলাদা হয়ে রিপিটিং ইউনিটটা এই তৈরি দিকে হচ্ছে চলে যায় তৈরি। এবং তারপর ইয়া নাইলন 66টা তৈরি হয়। হ্যাঁ, তাহলে তাহলে তো তোমার তাহলে এক্ষেত্রে তাহলে বলো। ক্ষেত্রে স্যার মার কোনটা কোনটা হবে? হবে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিডটা নাকি নাকি অ্যামিন অ্যামাইড কার্বক্সিলিক অ্যাসিড ওই স্ট্রাকচারটা? আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। এখন ইনিশিয়ালি কি ছিল, মানে এটা হওয়ার আগে আমার তো মনে কোনটা ছিল, তোমরা কি বলতে বুঝতে পারছো এখান থেকে? জি স্যার, এটা এটা হওয়ার আগে পৃথক ভাবে ছিল এই পৃথকভাবে ছিল এই অ্যাডিপিক অ্যাসিড এবং এবং হুম। হেক্সামিথিলিন ডাইমেন। এ দুটো প্রথমে তাহলে আলাদা তাহলে পৃথক তাহলে তাহলে ওই দুটা মার ছিল আর কি, ওই দুটা মার মিলে তখন হ্যাঁ একটা ইউনিট হ্যাঁ তৈরি, কিন্তু তাহলে তাহলে এ তাহলে দুটো ওইটুকু, হ্যাঁ, তাহলে ওইটুকুকে মার বলতে স্যার পারো তুমি। কিন্তু তারপর দুটো যখন একসাথে একটা মনোমার তৈরি করে হেক্সামিথিলিন এডিপামাইড, ওই যে অ্যামাইডটা তৈরি হলো যার একদিকে রয়েছে অ্যামিন অন্যদিকে কার্বক্সিলিক অ্যাসিড, ওই হ্যাঁ, ওইটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি আচ্ছা, মার বা ট্রানজিশনাল মার বা এ জাতীয় কিছু?
আসলে ওইটা কোনো নাম নাই, তুমি মানে ওখানে কোনো ওগুলাকে কোনো নাম তখন নাম দেওয়া হয়নি আর কি, আপনার রিপিট হয়ে গেছে সেটাকে রিপিট বলতেছে, মাঝখানে যে ফর্ম করতেছে সেগুলো আসলে কোনো নাম বলে না আর কি, বা বলা হয়নি আসলে, বুঝতে পারছো? মানে আমি যেটুকু জানি আর কি, ওরকম মাঝখানে যে ট্রানজিশনে যে ফর্ম গুলো হচ্ছে সেগুলোর কোনো নাম আসলে নাই, একবারে ফাইনালি যখন রিপিট তৈরি হয়ে গেল তখন সেটাকে বলছে রিপিট ইউনিট আর কি, বুঝতে পারছো? কিন্তু জেনারেলি কিন্তু রিপিট ইউনিটটাও খুব বেশি যে ইউজ হবে তাও না, বেশিরভাগ ক্ষেত্রে যে সবাই দেখবা কি মানে আমার স্যার মোটামুটি ধরে নিতে পারে যে কনডেনসেশন হয়ে গেলেই রিপিট ইউনিট এবং মার আলাদা হয়ে যাবে, আর যদি এডিশন হয় তবে রিপিট ইউনিট এবং মার সেম। আমরা কি মোটামুটি এটা ধরে নিতে পারি? মোটামুটি এটা হ্যাঁ কমনলি বলতে গেলে এটা বলা যেতে পারে আর কি। কিন্তু তুমি পরে যখন আবার বলতে থাকবা বইয়ে কিন্তু বা অন্যান্য বইয়ে কিন্তু কোনোখানে রিপিট ইউনিট বলে না, সবখানে আসলে কি মারই বলে, যে মারগুলা মার নিলে পরিমাণ তৈরি হবে, পরে যখন কথা বলা হবে তখন আসলে মারই বলা হবে, রিপিট ইউনিট গুলো কিন্তু আসলে বলা হয় না আর কি। তোমরা যদি জেনে রাখো যে তাহলে কি জেনারেলি কনডেনসেশন হলে কি রিপিট ইউনিট মার ডিফারেন্ট হয় বা হবে, আর জেনারেশন হলে তাহলে কি সেক্ষেত্রে রিপিট ইউনিটের মার জেনারেলি একই হবে বা একই হয় আর কি। মলিকুলার ওয়েটটা আমি আজকে বলতেছি না, যদিও সময় আছে, আমি আজ প্রথম দিকে খুব বেশি বলবো না, আস্তে আস্তে বলবো আর কি। একটু বলে রাখলাম যে মলিকুলার ওয়েটটা হচ্ছে কি, পলিমারের মলিকুলার ওয়েটটা অবশ্যই তোমাকে অ্যাভারেজ বলতে হবে, কারণ কি চেন বরাবর সব জায়গায় মলিকুলার ওয়েট এক হবে না। কালকে তাহলে তোমরা মলিকুলার ওয়েটটা একটু বাসা যদি পড়তে পারো পড়ে আসবা, মলিকুলার ওয়েট, মলিকুলার শেপ, এইটুকু, আর মলিকুলার স্ট্রাকচার, আমি এইটুকু হয়তো সামনে ক্লাসে কভার করার চেষ্টা করবো। এই বইটার কপি কি তোমাদের কাছে আছে, সফট কপি বা হার্ড কপি কি আছে? ইয়েস স্যার, সফট কপি আছে, হার্ড কপিও আছে। আচ্ছা আচ্ছা, আমি তারপর আমি টিমসে এখন আপলোড করি নাই, টিমসে আমি আপলোড করব। তোমাদেরকে স্যাররা কি তোমাদেরকে কি ইয়ে দিয়েছিল গত বছর যারা তোমাদের টিমসে অ্যাড করেছিল, তোমাদের কি যেটা কি জানি একটা আছে না লিংক, কি বলে ওটাকে, একটা পাসওয়ার্ডটা কি দিয়েছিল নাকি স্যার অ্যাড করেছিল তোমাদেরকে পার্সোনালি একজন করে? স্যার অনেকে পাসওয়ার্ড দিয়েছিল, অনেকে পাসওয়ার্ড দিয়ে কি তোমরা পারবা নাকি আমাকে আমি অ্যাড করব সবাইকে? স্যার পাসওয়ার্ড দিলে আমরা করে ফেলতে পারবো, অথবা স্যার আপনিও অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার সুবিধা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি আমি কোনটা করলে সুবিধা হয়। আমি তোমার সবগুলা ক্লাস ম্যাটেরিয়াল সবগুলো আমি হচ্ছে টিমসে আপলোড করবো, এখনো পারিনি আর কি। কিন্তু এখন যেহেতু আমি এই বইটা পড়ছি, আমার মানে বইটা সবার কাছেই তো থাকার কথা, এই জন্য আমি এখন আপাতত দিই না, এই বই থেকে পড়ানো হচ্ছে, তবে যেটা মনে হয় তোমাদের সবার কাছেই আছে, সমস্যার কথা না। আচ্ছা আমার তাহলে এর পরে ক্লাস কবে, মঙ্গলবারে? থিস নিয়ে কি চিন্তা করলা কিছু তোমরা নাকি কালকে আমি বলার পরে? জি স্যার। এটা কি স্যার এই এই বুধবারে সপ্তাহে হয়ে যাওয়ার কথা, এই সপ্তাহে, হ্যাঁ বুধবারে। আর রাশেদ করবে আমার মনে হয় বুধবারেই হয়ে যাওয়ার কথা, বুধবারে হয়তো হবে আর কি। তার আগে তোমরা একটু আইডিয়া নিয়ে নিও যে কোন স্যার আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি যেটুকু জানি আমি বলতে পারি, বা তোমরা একটু নিজেরা খোঁজ করে নিও, কারণ টপিকটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে, তুমি কোন টপিকের উপর কাজ করবা সেটা কিন্তু একটা ফ্যাক্টর আর কি। আচ্ছা আমি রোল কলটাই করি, তারপরে কথা বললে বলা যাবে আর কি। ঠিক আছে, তোমরা সবাই আছো তো? রোল 1, ইয়েস স্যার। রোল 2, প্রেজেন্ট স্যার। 3, রোল 3, রোল 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, roll 6, roll 7, roll 7 কি আছো? 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, roll 12, Yes, sir. 13, Present, sir. 14, roll 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, roll 23, 24, Yes, sir. 25, roll 25, 26, roll 26, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes. 37, Yes, sir.
38. Roll 38. স্যার 38 বললো ওর কারেন্ট চলে গেছে মাত্র হচ্ছে জানালো। আচ্ছা ঠিক আছে 39 Yes, তুমি তো sir. আছো 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 44 roll 44 45 Yes, sir. 46 Yes, sir. 47 Present, sir. 48 49 Yes, sir. 50 Yes, sir. আর কি কেউ আছো রোল কল করা হয় নাই স্যার হ্যাঁ বলো আগামী ক্লাসে আমরা কোন অংশটা পড়ে আসবো 14.5 থেকে 14 পয়েন্ট কত পর্যন্ত 14.8 কি স্যার চ্যাপ্টার হেডিংটা বলে দেন হ্যাঁ স্ট্রাকচার মানে ওই তো মলিকুলার ওয়েট মলিকুলার শেপ পড়বো তারপর হয়তো সময় থাকলেও থাকতে পারে সেক্ষেত্রে স্ট্রাকচার শুরু করবো আর কি আচ্ছা ইয়ে করতে হলে কি করতে হয় আমি তো ওই যে একই 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 জুম লিংক যদি কন্টিনিউ করতে হয় তাহলে কি করতে হবে স্যার একটা রিকারিং মিটিং বলে একটা জিনিস আছে ওইটা। ওইখানে ক্লিক করতে হবে জি স্যার। আচ্ছা ঠিক আছে আমি তাহলে এর পরের দিন ট্রাই করে দেখি যে আমি এরপর যখন লিংক দিব ওইটা করতে পারি কিনা আর কি ওকে স্যার। স্যার আজকের লিংকটাকেও আপনি এডিট করে রেকর্ডিং করে রাখতে পারেন প্রবাবলি আচ্ছা আমি দেখি আমি ট্রাই করে দেখবো আর কি তুমি যে করছো সে বন্ধ করে ফেলো রেকর্ডিং দরকার নেই আর কি আর আচ্ছা আর কারো কিছু বলার আছে স্যার 48 আমি প্রেজেন্ট আছি 48 তো হ্যাঁ দিয়েছো তো তুমি স্যার রোল 38 প্রেজেন্ট আমার নেট চলে গিয়েছিল ঠিক আছে অসুবিধা নেই থ্যাংক ইউ স্যার আচ্ছা কেউ কি আর কি কিছু বলবে আজকে আচ্ছা আমি যে লিংক ইউজ করি আমি জানিয়ে দিব ক্লাসের আগে তোমাদেরকে ওকে স্যার ঠিক আছে তাহলে আমি এন্ড করছি আজকের মিটিং ইনশাআল্লাহ আবার মঙ্গলবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম